সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বাম দিকে আছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আবুল হাসান। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বরিশালে জঙ্গি সন্দেহে 22 জন আটক, 21 জনই নারী। সোনারগাঁয়ে খুঁটি পুঁতে মেঘনা দখল। 2012 ইলিয়াস সরকারের কাছেই আছে বিএনপি। 2014 চাঁদাবাজদের ভয়ে রপ্তানিমুখী সোয়েটার কারখানা বন্ধ। 2015 বিচারের হাত থেকে খালেদার রেহাই নেই ইনু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে লাঞ্ছনা, ছাত্রলীগ নেতার শাস্তি দাবি। 2016 মানুষ ঘরেও নিরাপদ নয় ফখরুল। 2018 তারেকের নাগরিকত্ব বাতিলের সুযোগ রয়েছে। 2019 প্রত্যাবাসনে দেরি করছে মিয়ানমার। দু একজনের শপথে সরকার বৈধতা পাবে না মওদুদ। 2020 আওয়ামী লীগ নেতার চাপে নারী স্বাস্থ্যকর্মীকে রাখা হলো পুকুরে। 2021 ঘুষের পর মানব পাচারেও সাজা আওয়ামী সংসদের। গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার। 2022 র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ছাত্রলীগের কমিটি থাকলেও সংঘাত, না থাকলেও সংঘাত। 2023 ফরিদপুর শ্রমিক লীগ নেতার টেন্ডারবাজির অভিযোগে মানববন্ধন, স্মারকলিপি প্রদান। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে, শুনবো বিশ্লেষণ। শুরুতেই যাচ্ছি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছে। রহমতুল্লাহ ভাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি 2012 সালের সংবাদ। ইলিয়াস আলী সরকারের কাছেই আছে, সরকারই গুম করেছে, বিএনপি দাবি করেছিল। যদি এই দাবি ভিত্তিহীন হতো তাহলে সরকার কি আন্তরিকভাবে তার সন্ধান ও তদন্তে আগ্রহী হতো না, নাকি এই নীরবতা আসলে অপরাধকে ঢাকবার অংশ ছিল? আওয়ামী ফ্যাসিবাদ এবং হাসিনার যে শাসনামল, সেই শাসনামলের প্রতিটি দিনই ছিল বিভৎসময়। তার একটি হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচিত সংসদ সদস্য এবং আপনার সিলেটের মাটি এবং মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, একজন সম্ভাবনাময়ী জাতীয় নেতা জনাব ইলিয়াস আলীকে সুপরিকল্পিতভাবে গুম করেছিল আওয়ামী লীগ, এবং সেটা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল। কারণ তাকে গুম করার পরে শেখ হাসিনার যে অভিনয় ছিল, যে নাটকীয়তা ছিল, এই নাটকীয়তা কিন্তু দেশবাসী ভুলে যায়নি। আগাগোড়াই শেখ হাসিনা সকল বিভৎস কর্মকাণ্ডের মূল রূপকার হিসেবে কাজ করেছে এবং পরবর্তীতে তার নাটকীয়তা দেশবাসী নির্মমতার সঙ্গে খেয়াল করেছে। ইলিয়াস আলী গুম হওয়ার পরে গোটা দেশবাসী, সমগ্র দেশ কিন্তু উত্তাল হয়েছিল। আন্তর্জাতিক বিশ্বও কথা বলেছে, আন্তর্জাতিক বিশ্ব ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা, সমস্ত সংগঠন, কিন্তু ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী, ফ্যাসিবাদের যারা ক্রীড়নক, তারা আসলে এইগুলোকে কখনো তোয়াক্কা করে না। শেখ হাসিনাও কোনো মানবাধিকার সংগঠন বা মানবাধিক বিশ্বের যে মানবাধিকারের পক্ষে যে আহ্বান, সে আহ্বানের প্রতি শেখ হাসিনা কখনো কর্ণপাত করেনি। শেখ হাসিনা রক্তের মধ্যে উল্লাস করতে আনন্দ পেত। শেখ হাসিনা মানুষের জীবন কেড়ে নেওয়ার মধ্যে তার মধ্যে এক প্রকার বিভৎস রূপ তার মধ্যে লক্ষ্য করা যেত। এটা আপনি যদি তার বিভিন্ন
লেখাগুলো পড়েন, ইভেন তার ওই যে মতিউর রহমান রিন্টুর বইটা যদি আপনারা পড়েন, সহকারী ছিলেন একসময়, তার ব্যক্তিগত সহকারী ছিলেন, তিনি তার কাছ থেকে দেখেছেন যে শেখ হাসিনা কতটা বিভৎস, কতটা রক্ত পিপাসু শেখ হাসিনা। তার অংশ হিসেবেই কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, কারণ ইলিয়াস আলী ছিলেন দেশপ্রেমিক এবং ইলিয়াস আলী ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন বীর সেনানী। শেখ হাসিনা কি মনে করতেন যে ইলিয়াস আলী তার জন্য ইলিয়াস অনেক আলী বড় থ্রেট হয়ে গিয়েছে? বড় থ্রেট হয়ে গিয়েছিল এবং ইলিয়াস আলীর মধ্যে সেই প্রতিভা ছিল, সেই কারণে পরিকল্পিতভাবে তাকে গুম করা হয়েছিল। এবং গুম করার পরে আপনি দেখবেন যে যতগুলো নাটকীয়তা ছিল তার মধ্যে ইলিয়াস আলীর পরিবারকে তিনি ডেকে নিয়ে তারপরে বুকে টেনে নিয়ে তারপরে কান্নার যে নাটকীয়তা সে করেছিল। এবং একসময় সে বলে ফেললো যে বিএনপি নেতাদের বাড়িতেই ইলিয়াস আলী লুকিয়ে আছে, বা ইলিয়াস আলীকে বিএনপির নেতারাই লুকিয়ে রেখেছে। তার মানে তাদের কাছে তখন তথ্য ছিল, আমাদের বিএনপির পক্ষ থেকে, হ্যাঁ, তাদের কাছে তথ্য ছিল, তারা জানতো। সেটি তো রাষ্ট্রের সবকিছুই দায়িত্ব খুঁজে বের করা। শেখ হাসিনা নিজেই সেটার জন্য দায়ী ছিল। এবং এই সরকারের পক্ষ থেকে আমার দাবি থাকবে যে ইলিয়াস আলী নিখোঁজের জন্য তার যে নাটকীয়তা, সেই নাটকীয়তার প্রমাণিত হয়, নাটকীয়তাগুলো মিলালে প্রমাণ হবে যে শেখ হাসিনাই সরাসরি তত্ত্বাবধানী নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। এবং ইলিয়াস আলীর গুমের জন্য তার বিরুদ্ধে একটি অবশ্যই মানবতা বিরোধী একটি মামলা তার ব্যাপারে হওয়া উচিত। শেখ হাসিনা এই পথটি কেন বেছে নিল? তিনি তো নিজেকে একটি দলের প্রধানের দায়িত্বে ছিলেন এবং তিনি গণতান্ত্রিক নেত্রী হিসেবে নিজেকে দাবি করতেন। তারপরেও তিনি এই যে নির্মূল করা, ভিন্ন মতকে নির্মূল করার পথকে কেন বেছে নিলেন? শেখ হাসিনার বেড়ে ওঠাই তো নির্মূলের মধ্য দিয়ে। নির্মূলের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছে। তার বাবা কিন্তু নির্মূলের রাজনীতি শুরু করেছিলেন। তার বাবা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে বন্দি নাটক করে পাক বাহিনীর মেহমানখানায় ছিলেন। উনি দেশে ফেরার পরে তারপরে তিনি আপনার রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি যে বিভৎস নির্যাতন চালিয়েছিলেন, রক্ষী বাহিনী, লাল বাহিনী, এগুলি দিয়ে আপনি সিরাজ শিকদারের মধ্যে একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সংগঠক, তাকে হত্যা করার মধ্য দিয়ে তিনি পার্লামেন্টে ঘোষণা করেছিলেন কোথায় সিরাজ শিকদার যে দমভক্তি করেছিলেন। তার বংশ, তার চর্চা সব কিছুই হচ্ছে বিভৎসতার মধ্যে বেড়ে ওঠা। তার বাবার একেবারে পারিবারিক সূত্রে তিনি তো প্রায় কেঁদে ফেলতেন মানুষের সামনে এসে। আমরা তখন মনে করতাম যে উনি আসলে অনেক মায়াবী। আমি আপনাকে মনে করিয়ে দিই, আমার মনে আছে আমাদের দেশের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন ওয়াসিমুল বারী রাজীব। তিনি জাতীয় প্রেস ক্লাবে একদিন বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি অভিনেতা হিসেবে ওয়াসিমুল বারী রাজীব আপনাদেরকে বলে যেতে চাই, শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে বড় অভিনেত্রী এবং রাজনৈতিক অভিনেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বিশ্বাস করা এর থেকে বড় অন্যায় আর কোনো কাজ হতে পারে না। রাজনীতিতে শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেছে তারা রাজনৈতিক চরিত্র সম্পর্কে তাদের মানে দল হিসেবে তো আওয়ামী লীগের এক ধরনের ইতিহাস তো আছে। বাংলাদেশের ইতিহাস যদি লেখা হয় আওয়ামী লীগকে তো বাদ দিতে এই দেশের হত্যা, খুন, সন্ত্রাস, ধর্ষণ, নৈরাজ্য, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবিক মূল্যবোধ, সমস্ত কিছু হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী। এবং আওয়ামী লীগ এই দেশের মানুষের মৌলিক অধিকারকে বারবার হরণ করেছে। যতবার তারা ক্ষমতায় এসেছে ততবার আওয়ামী লীগ মানুষের। কিন্তু রাজনৈতিক দল হিসেবে একজন রাজনৈতিক নেতা বা কর্মীই বলি আমি, কর্মী হিসেবে আপনারও তো দায়িত্ব ছিল এগুলোর প্রতিবাদ করবার। আপনারা প্রতিবাদ করেননি না করতে পারেননি? আমরা তো প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে করতে অনেক মানুষ জীবন দিয়েছে, চলে গিয়েছে। আমরা জেল খেটেছি, আমরা মামলা খেয়েছি, আমরা এ পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা প্রতিবাদ করেও আজও পর্যন্ত আমি, আমার এই যে সহকর্মী সহ আলোচক অ্যাডভোকেট হাসান, তারা তো প্রতিবাদের মধ্য দিয়েই তো আমরা এই পর্যন্ত এসেছি। কিছু মানুষ যদি সারা জীবন প্রতিবাদ না করত, এই 15টা বছর প্রতিবাদ সংগ্রামে যদি আমরা লিপ্ত না থাকতাম, তাহলে কিন্তু আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি হতো না। এই ফ্যাসিবাদ মুক্ত তৈরির পিছনে আমাদের মতো হাজার হাজার নেতাকর্মীর অবদান রয়েছে। এই অবদানের কারণেই আল্লাহ পাক হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তো জীবন বাঁচিয়ে রেখে, আপনি নিজে সাংবাদিক, আপনি একজন নির্যাতিত সাংবাদিক, আপনি গণমাধ্যমের কর্মী, আপনার তো কোনো অপরাধ ছিল না। আপনি গণমাধ্যম সংগ্রহ করে গণমাধ্যম জাতিকে জানানোর চেষ্টা করেছেন, সেই অপরাধে আপনাকে জেল কাটতে হয়েছে। ফ্যাসিবাদীর আর কি বিভৎসতা আমাদের দেখতে হবে? আপনি তো কোনো রাস্তায় মিছিল মিটিং করা মানুষ না, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। চূড়ান্তভাবে তো ছাত্র জনতাকে মাঠে নামতে হলো, এটি আপনি আসলে হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে অত্যাচার, অবশ্যই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের একটি পর্যায়ে গিয়ে
যখন সাধারণ ছাত্ররা মানুষ যখন বুঝতে পেরেছে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে, এক পর্যায়ে এসে দেশের জনগণ, ছাত্র জনতা তার আগের থেকে বুঝতে ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আসলে একটা হঠাৎ করে এই সমস্ত ঘটনাগুলো হঠাৎ করেই হয়। হঠাৎ করে আমাদের তরুণ বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন গুলি করে হত্যা করা হচ্ছিল, ছাদের উপর থেকে একটা বাচ্চাকে যখন গুলি করা হচ্ছিল, রাস্তার মধ্যে একজন ছাত্রকে পিটিয়ে বুলেটবিদ্ধ যখন করা হচ্ছিল, সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারছিল না। একটা পর্যায়ে গিয়ে এটা গণবিস্ফোরণের রূপ নিয়েছে। এবং গণ অভ্যুত্থানের রীতিটা এরকমই, যে শুরুটা করে পৃথিবীর সকল কিছু মানুষ শুরু করে, এমনই হয়। একটা পর্যায়ে গিয়ে সকলে মিলে এই গণ অভ্যুত্থানকে সফল করে। গত 15 বছর শেখ হাসিনার এই রিজিমকে আপনি আসলে রাজনৈতিক ব্যাখ্যায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা রাজনীতির ভাষায় আপনি তাকে কোন ধরনের রাজনৈতিক নেতৃত্ব হিসেবে মূল্যায়িত করবেন? রাজনৈতিক নেতৃত্ব বলাটাও কিন্তু পাপ হবে শেখ হাসিনার বিষয়ে। শেখ হাসিনার পুরো জীবনটাই যদি আপনি পর্যালোচনা করেন, একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির শুধুমাত্র নেতৃত্ব নামে ছিল, কিন্তু প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একজন ক্রীড়ানকের ভূমিকা পালন করেছেন। জি, অ্যাডভোকেট আবুল হাসান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রহমতুল্লাহ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস বা শেখ মুজিবের ইতিহাস পুরোটাই এক ধরনের ধ্বংসাত্মক রাজনীতির ইতিহাস বা হত্যা, রক্তের ইতিহাস। তো তারপরে তো আমরা এই শেখ হাসিনাকে জনগণ বারবার কয়েকবার তো ক্ষমতায় এনেছে, তাহলে কি মানুষ এতদিন বুঝতো না? না মানুষ ভুল বুঝেই তাকে ভোট দিয়েছে, না ভোট ছাড়াই তিনি এসেছেন? তার এই যে রাজনৈতিক টেনিউরটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রাষ্ট্র ব্যবস্থার যে 4টা উপাদান, তার মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব যদি স্ব ইচ্ছায় কোনো রাষ্ট্রের সরকার প্রধান সহ রাষ্ট্র যদি অন্যের কাছে বিকিয়ে দেয়, তাহলে সেই সরকার বা সেই রাষ্ট্রকে আপনি রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আছে। 15 বছর যে আন্দোলন হয়েছে, সেই 15 বছর কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন হয়নি। আন্দোলনটা হয়েছে কিন্তু সার্বভৌমত্বের জন্য। কারণ একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থার ধরনটা এদিক সেদিক হতেই পারে, সেটা রাষ্ট্রের খুব বেশি ক্ষতি হয় না, কিন্তু একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে স্বইচ্ছায় বিকিয়ে দেওয়া হয় নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাহলে সেই সরকারকে কিন্তু মোটেও সরকার বলা যায় না। এবং সরকারের অস্তিত্বটা 2013-14 সালের পর থেকে যে সরকার ছিল, সেই সরকারকে সরকার বলার কোনো সুযোগ নাই। এটা কি ছিল? এটা হচ্ছে একেবারেই আমরা ফেসিবাদ যে ধরনের বলি, ফেসিবাদের তাত্ত্বিক বয়ান এবং ফেসিবাদের যদি সম্পূর্ণ চরিত্রগুলো আপনি দেখেন, তাহলে ওই চরিত্রকেও কিন্তু সে অতিক্রম করে গিয়েছে। কারণ ফেসিবাদ কিন্তু একটা জাতীয়তাবাদী রাষ্ট্র দর্শনের জায়গায় একটা অগ্র জাতীয়তাবাদ থাকে, তাদের যে তরুণ সমাজকে একটা জিনিস শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের বয়ানটাকে যেইভাবে তারা উপস্থাপন করেছে, ন্যারেট করেছিল, যেই মুক্তিযুদ্ধের বয়ানটাকে কিন্তু আমরা আন্দোলনের সময়, বিপ্লবের সময়, আপনার গ্রামসি যেমনভাবে বলেন যে একটা পাল্টা ভাবাদর্শ তৈরি করতে হয় বিপ্লবের আগে, সেই পাল্টা ভাবাদর্শ কিন্তু তৈরি হয়েছিল। আরেকটা কথা আপনি বললেন, রহমতুল্লাহ ভাই যে কথাটা বললেন, সেটা হলো যে আন্দোলনের শ্রেণী চরিত্রটা নিয়ে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু সবসময় বলেছে যে জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। তাহলে এই যে ছাত্র জনতা সকলেই কিন্তু জনগণের অংশ। একটা রাজনৈতিক দলের কর্মী সংখ্যা, নেতার সংখ্যা নিশ্চয়ই সীমিতই থাকবে। মানে রাজনৈতিক দল আয়োজন করবে, আয়োজক কর্তৃপক্ষ থাকবে, ছোট ছোট চরিত্র ছাত্র যারা ছিল, অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল। এবং আমি যদি প্রলেতারিয়েতের চরিত্রের ক্ষেত্রে আমরা যদি বলি, বিএনপি রাজনৈতিকভাবে কিন্তু একটা কাজ অন্তত করেছে, তারা কিন্তু বলেছে উই শ্যাল নেভার সারেন্ডার। যে কথাটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আপনার চার্চিল বলেছিল হিটলার এবং মুসলিনের বিপক্ষে, সেটা কিন্তু বিএনপি করেছে। এবং প্রতিনিয়ত গুম খুন এইভাবে করে যে যাচ্ছে, লাশ যাচ্ছে, আসতেছে, বেঁচে থাকতেছে, একটা দীর্ঘ পথ চলা। এই দীর্ঘ পথ চলাতে কখনো আমরা এগিয়েছি, কখনো পিছিয়েছি। আপনি যদি 82 থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সেখানেও কিন্তু এই ধরনের চরিত্র মনে হয়েছিল এরশাদের পতন হয়ে যাবে, কিন্তু হয়নি। আবার 2 বছর টিকে গেছে, 1 বছর টিকে গেছে, এইভাবেই করে কিন্তু আন্দোলন এগিয়েছে। সুতরাং একটা জিনিসের যদি বিপ্লবের ক্রেডিবিলিটির কোনো কিছু নাই, একটা জায়গায় সবাই ইন্টারেস্টেড ছিল, সেটা হলো আমরা কথা বলতে চাই, আমরা মত প্রকাশ করতে চাই। সবচেয়ে বড় কথা বলছি যেটা ছিল, বেটার ড্যাড দেন স্লেভ, দাসত্বের চেয়ে মরে যাওয়া ভালো। এই জিনিসটা কিন্তু ধারণ করেছিল। আপনি এই যে পতনটার কথা যদি বলেন, বলা হয় যে বিদীর্ণ হৃদয় থেকে নির্গত সাপ কখনো বিফলে যায় না।
ইলিয়াস আলীর স্ত্রীর সাথে যে ধরনের নাটক করা হয়েছে, একটা সরকার প্রধান যেভাবে অভিনয় করেছে, পৃথিবীর সকল অভিনয়কে হার মানিয়ে যায়। বিএনপি কিন্তু সর্বপ্রথম এটাকে ইন্ট্রোডিউস করেছে, যে সরকারটা কিন্তু ফেসিবাদী চরিত্র ধারণ করেছে। ফ্যাসিস্টরা তো আসলে এইভাবে গুম করতো না, তারা ধরে নিয়ে কনসেন্ট্রেশন সেন্টারে নিয়ে মেরে ফেলতো। হ্যাঁ, গুম জিনিসটা কিন্তু এইভাবে আমার মনে হয়, এই ইন্ট্রোডিউসটা আমার মনে হয় একটা স্পেশালিটি অফ শেখ হাসিনা, আমি যদি এইভাবে দেখি। মানে আমার দেখা ফ্যাসিজম মতে খুব আছে, বেশি জিনিস- ফ্যাসিজমের অনেক কিছুর সাথে অনেক কিছু মিলে যায়, কিন্তু গুমের এরকম র্যাডিক্যাল গুম কোন ফ্যাসিস্টের হিস্ট্রিতে ওইভাবে এটা পাওয়া আমি যায়নি আসলে আমার এখনো। জানা মতে, আমার সেক্ষেত্রে তাহলে স্বল্প আপনি জ্ঞানে আমি শেখ হাসিনাকে কি ফ্যাসিস্ট বলবেন না অন্য কোনো নামে আপনি অভিহিত করবেন? সেটা আসলে অনেকেই কথাটা বলতে চাচ্ছে যে হাসিনা যোগ ফেসিস্ট, ফেসিনা বলে। তা আমরা যদি ওনাকে ওইভাবে যদি বলতে চাই, সেটা হয় নতুন করে যারা আসলে রাষ্ট্রবিজ্ঞান সহ যারা সমাজতাত্ত্বিক দার্শনিক আছেন, তারা হয়তো সেইভাবে ভাববেন, আমি তো আর সেইভাবে ভাবার না। জি। তবে ফেসিনা নামে অনেকেই বলে, এটা আমি দেখছি মানে যে অনেকে সেটি তো ফেসবুকে একটি লিখছে। মনে করেন এক ধরনের রম্য টাইপের বিষয় হয়, কিন্তু এটির এক ধরনের বিষয়ভিত্তিক বা তাত্ত্বিক ব্যাখ্যা কিন্তু আসা প্রয়োজন। না হয় আসলে এটি কি ছিল, একটা সময় তো মানুষ ভুলে যাবে। একটি প্রজন্ম, ধরেন এই লাস্ট 20 বছরের যে প্রজন্ম, এই প্রজন্ম তো এটি মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু আজকে যে শিশুর জন্ম হলো, সে কিন্তু ফ্যাসিজম দেখেনি। সুতরাং এটি নিয়ে যদি আসলে প্রাতিষ্ঠানিক গবেষণা বা একাডেমিক ডিসকাশন না হয়, তাহলে এটি কিন্তু একসময় হারিয়ে যাবে। আপনি কি মনে করেন? আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থাটা আমি যদি মোটা দাগে বলি, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু বুঝি একেবারে ভিন্ন প্রক্রিয়ায় তার পতন হয়েছে, এবং শাসন ব্যবস্থাটাও সময়ের পরিবর্তনে যেভাবে উনি প্রতিষ্ঠা করেছিলেন সেটাও কিন্তু একেবারেই ভিন্ন। হিটলার মুসোলিনির সময়কালটা যেরকম ছিল, বা পরবর্তীতে তোজো ফ্রাঙ্কো আপনার যেভাবে বলেন, এটার সাথে ভিন্নতা আছে। আপনি যদি ইতিহাসের নিরিখে বিশ্লেষণ, ইতিহাস কিন্তু হারিয়ে যাবার কোনো বিষয় নয়। একাডেমিক্যালি সংরক্ষণ না করেন, রিসার্চ যদি সংরক্ষণ না করেন, সেটি টিকবে কি করে? আমার ধারণা করছেন এবং ভবিষ্যতেও করবেন। জি, রহমতুল্লাহ ভাই, আবুল হাসান ভাই একটি কথা বলেছেন যে সেটি হচ্ছে যে এটি নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। কিন্তু আমরা এরই মধ্যে এই গণ অভ্যুত্থান পরবর্তী 7 মাস বা 8 মাসের মাথায় এসে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন যেহেতু কথা বলা যায়, অবাধ তথ্য প্রবাহ এবং এক ধরনের বাক স্বাধীনতার মধ্যে আমরাও আছি, আমরা এনজয় করছি। কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি জিনিস আবার আসতে শুরু করেছে, সেটি হচ্ছে যে এই যে ইউনূস সরকারকেও নানানভাবে স্লেজিং করা হচ্ছে, বা বর্তমান রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়া মবের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং শেখ হাসিনার শাসন আমলের সাথে তুলনা করে ওই সময়টাকে কিন্তু একটু ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে যে ওটি ভালো ছিল। এটি আসলে, আপনি তো একেবারে প্রত্যক্ষ রাজনীতিবিদ, আপনাদের নজরে এসেছে কিনা, বা এটি আসলে ট্যাকেল করা কতটা জরুরি? ফ্যাসিজমের উনি ছিলেন ক্রিয়ারক, বাট তার শাখা প্রশাখা কিন্তু ব্যাপক ছিল, এবং তার শাখা প্রশাখাগুলো কিন্তু এই পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সমস্ত জায়গাগুলো দখল করেছিল। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কিন্তু পরিকল্পিত কাজ করার অনেক লোক ছিল, যেটা আমাদের অভাব আছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা যেমন আপনারা কিন্তু এখনো ন্যারেটিভ তৈরি করতে পারেন, আমরা এটা তৈরি করতে পারিনি। বিশেষ করে গত 15 বছরতে আমরা এক ধরনের বলতে গেলে একটা সংগ্রামের মধ্যে, আন্দোলনের মধ্যে একের পর এক পোর খাওয়া, আদালত, মামলা, মিছিল, মিটিং, মানে সকাল হয়েছে আদালতের বারান্দায়, জি, আবার সন্ধ্যা হয়েছে যার আদালতের কারণে বারান্দায়, সেটি ওই তো বিষয়টা গোটা জাতি জানে। একদিক থেকে আমরা ওই বিষয়টা করার সুযোগ পাইনি, আরেক দিক থেকে আমাদের এই আমি বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, এটাই বলছেন যে ওইটা আমরা সুযোগ পাইনি, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমাদের তো আসলে নানানভাবে ব্যতিব্যস্ত রাখা হয়েছে বিভিন্ন কৌশলে। এটার মধ্যে আমাদের ভিতরকার কিছু শক্তি যেরকম ইন্ধন যোগাচ্ছে, আর ওই ফ্যাসিজমের যে বিরাট ডালপালা, তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু এই কাজটা খুব মনোযোগ সহকারে করছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। জি, দেশে থেকে এবং দেশের বাইরের থেকে, এবং তাদের অগাধ টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করেছে। সেই টাকাগুলোকে তারা ব্যয় করছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভিন্ন রকমের মিথ্যাচার, অনাচার এগুলো মানে প্রচার করে
আমাদেরকে এক ধরনের গ্লোক ধাঁধা যেটাকে বলে আর কি, ধাঁধার মধ্যে জনগণকে ফেলে দিতে চাচ্ছে। আপনি যে কথাটা বলেছেন যে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে বা আরও 2 বছর 5 বছর পরে জন্মগ্রহণ করবে বা গত 5 বছর আগে 10 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে, তারা তো শেখ হাসিনার এই জিনিসগুলোকে অত ভালোভাবে জানতে পারবে না। একসময় ভুলে যাবে। শেখ মুজিবের যে শাসন, সেই যেমন শাসন 74-এর দুর্ভিক্ষ, সেই মানুষগুলো এটি কিন্তু ভুলে বাংলাদেশের ইতিহাসে হয়তো ম্লান হয়ে গিয়েছিল, ম্লান হয়ে গিয়েছিল ডিউ টু আমাদের অপারগতা, আমাদের অক্ষমতা। পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা হয়েছে, ঘোষণাপত্র পরিবর্তন করা হয়েছে, মিথ্যাচারকে পুনর্বাসন করা হয়েছে। এগুলো আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিতভাবে করতে অভ্যস্ত, ঠিক আমরা জাতীয়তাবাদী ঘরানার মানুষগুলো আসলে ওইভাবে অভ্যস্ত না। অথবা এই গণ অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তিগুলো, আপনারা কিন্তু এখন এক ধরনের ভোটের রাজনীতির মুখী হয়ে গেছে। ভোটের রাজনীতি, এই যে ন্যারেটিভের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ, নিজেদের মধ্যে কিছু বিভ্রান্তি, ভয়ভীতি, নিজেদের মধ্যে বিভ্রান্তি, এগুলো ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রেক্ষাপটটা যদি একটু স্বাভাবিক হয়, এটা আস্তে আস্তে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরাও ভবিষ্যতে এই বিষয়গুলো। কিন্তু রহমতুল্লাহ ভাই, এইখানে আমার একটু আপত্তি আছে। আপনি স্বাভাবিক হবে কি করে? কারণ ষড়যন্ত্রকারীরা তো থেমে নেই, তারা তো থেমে থাকবে না। তাদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে হোস্টাইল করা। আপনাদের যে এই গণ অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ যে শক্তি, জাতীয় ঐক্য যে গড়ে উঠেছিল, এই ঐক্যে ফাটল ধরানো, আলাদা করে দেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিতে পরিণত করা। দেখুন, আমি মনে করি সেটা কিন্তু সফল হচ্ছে না। ঐক্যটা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছে নানানভাবে, এবং কিছু কিছু জায়গায় কি তারা সফল হয়নি, সফলও হচ্ছে। তারপরেও মাঝে মাঝে আপনি ধরেন এই যে মার্চ ফর গাজায়, সেখানে মঞ্চে কিন্তু সকল আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সকল শক্তি সেখানে উপস্থিত হয়েছে। এটা কিন্তু আমাদের আশার আলো। তো মতের পার্থক্য থাকা, এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। এক দল আরেকটা দলের সঙ্গে মতের কিছু পার্থক্য থাকতেই পারে, ভিন্ন মত না থাকলে তো গণতন্ত্র থাকে না, যেটা ফ্যাসিবাদরা কখনোই মেনে নিতে পারেনি। ফ্যাসিবাদ, আপনি যে বলেছিলেন যে সে গুমটা কেন করতে গিয়েছে, গুমের সংস্কৃতি তো অন্য দেশে অন্য ফ্যাসিস্টরা করেনি। গুমটা সে করতে চেয়েছিল তার নিজের থেকেই, এটা তার উদ্ভাবন করা জিনিস, যে এদেরকে যদি আমি ম্যাচাকার করে দিতে পারি, এদেরকে যদি আমি নিশ্চিহ্ন করে দিতে পারি, তাহলে আমার ক্ষমতাটা নিরাপদ। শেখ হাসিনা আন্দোলন করেছে তার নিজের স্বার্থে, শেখ হাসিনা আন্দোলন করেছে তার প্রতিহিংসা রাজনীতি বাস্তবায়ন করবার জন্য। শেখ হাসিনা আন্দোলনের সঙ্গে এই দেশের গণতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনা কখনো আন্দোলন করেনি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কখনো শেখ হাসিনা আন্দোলন করেনি। আন্দোলন করেছেন শুধুমাত্র, দেখেন আপনি হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আন্দোলন করতে করতে গিয়ে হুট করে দেখেন আপনি 96 নির্বাচনে কিন্তু জামাতকে সাথে নিয়ে কিন্তু সে নির্বাচনে প্রার্থী হয়ে গেছে। অর্থাৎ ও সুযোগটা খুঁজছে কখন ও রাষ্ট্র ক্ষমতা যাবে, ওর মতবাদ, ওর যে খায়েশ, এই খায়েশ মেটাবে রাজনীতি। এবং সে ক্ষমতা এসেও বলেছে যে আমি রাজনৈতিক, আমার যে বাবা, আমার যে আত্মীয় স্বজন যাদেরকে হত্যা করেছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সে ক্ষমতা এসেছে। তার আর কোনো উদ্দেশ্য ছিল না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র যার নামে যায়, এগুলো মুখ দিয়ে শুধু বলতো সে। এবং 15 বছরে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটা গণতন্ত্রের স্বার্থেই হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। এবং সেটা একসাথে ওই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এই কারণেই যে সেটা করে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে যাবে। জি হাসান ভাই, আসলে এই যে মনে করেন আমরা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হচ্ছি, রহমতুল্লাহ ভাই স্বীকারই করেছেন যে আমরা আসলে নিজস্ব স্বার্থের দ্বন্দ্বে বা মুখোমুখি হয়ে গেছি, যেই কারণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আসলে ওই কমন ইন্টারেস্টে ঐক্যবদ্ধ আছে কিনা, এই সরকারকে বা এই রাজনৈতিক দলগুলোকে কোন ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? গণতন্ত্রের সাথে সার্বভৌমত্বের সম্পর্ক নেই, কারণ রাষ্ট্র ব্যবস্থা, রহমতুল্লাহ ভাই যে কথাটা বললেন, যেমন আপনি যদি চায়নার কথা বলেন, রাশিয়ার কথা বলেন, সেখানে কি গণতন্ত্র আছে? সেখানে তো গণতন্ত্র না, তারা তো ঘোষিত সমাজতান্ত্রিক রাষ্ট্র। হ্যাঁ, তার মানে হচ্ছে গণতন্ত্র একটা শাসন ব্যবস্থা, সমাজতন্ত্র একটা শাসন। বা আপনি ব্রিটেনের যদি কথা বলেন, এরিস্টিক্রেসি, ডেমোক্রেসি অ্যান্ড মনার্কি, তিনটে একসাথে সমন্বয় করে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য, মানে রাষ্ট্র টিকে থাকতে গেলে রাষ্ট্র হিসেবে প্রথম আইডেন্টিটি হচ্ছে সার্বভৌমত্ব, রাইট। কিন্তু আপনার গণতন্ত্র হচ্ছে একটা শাসন ব্যবস্থা। যেমন আমি চায়না এবং রাশিয়ার কথাই বললাম, সেই দুইটা দেশে তো আপনার গণতন্ত্র বলতে যা বোঝায় সেটা নেই। বর্তমান শাসন ব্যবস্থায়
যে ন্যারেটিভের কথা যেটা বলা হচ্ছে যে আওয়ামী হেজিমনির যে জিনিসটা বা ফ্যাসিবাদী হেজিমনি যেটা ছিল, বর্তমান সময়ে এটার বিরুদ্ধে যে কাউন্টার পজিশনটা, এটার মধ্যে ভিন্নতা আছে কিনা। আমরা তো এই জিনিসটা অস্বীকার করিনি বিএনপি দল হিসাবে, যে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার নীতি সহ রাজনীতিবিদদের নানা প্রকার জটিলতা সহ নানা কিছু আছে। যেমন আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারটা করি, তখন রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান সাহেব বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দীর্ঘদিন টিকে থাকার নয়, এই কারণে রাজনীতিবিদরা পরস্পর বিশ্বাস করছেন। আমাদের বেগম খালেদা জিয়া প্রণীত, আপনি জানেন যে এর আগে কিন্তু 20 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু দফা দেওয়া হয়েছে এবং সর্বশেষ কিন্তু 31 দফা দেওয়া হয়েছে। এবং আমাদের দেশের যে পার্লামেন্টের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে কিন্তু বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য কিন্তু সুস্পষ্ট প্রস্তাবনা আছে। সংবিধানের যে ধারাগুলো এবং 31 দফার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো আছে। এখন পাল্টা ভাবাদর্শ তৈরির যেই সময়কালটা বা চিন্তা করা হয়, এখানে পাল্টা ভাবাদর্শের জায়গা থেকে প্রয়োজন হচ্ছে রাজনৈতিক সংস্কার, যেটা কিন্তু আমরা সবাই একমত হচ্ছি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা বলা হয় যে পৃথিবীর সবচেয়ে, মানে প্লেটো অ্যারিস্টটলের সময়ে যে কথাগুলো বলা হতো, গণতন্ত্রের যে নেগেটিভ দিকগুলা, মানে ধরেন যে সহজ বাংলা যদি খারাপ দিকগুলোই বলি, সেগুলো কিন্তু এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে সমাজে। কিন্তু তারপরেও কিন্তু এর চেয়ে বাইরে কিন্তু ভালো সমাজ ব্যবস্থা কোনো অপশন নেই, ব্যবস্থা আসেনি নেই। আরেকটা কথা আমি বলি যে রাজনৈতিক অনৈক্যের কথা যে জিনিসটা বলা হয়, আমি যদি অনৈক্য ঠিক না, এক ধরনের মুখোমুখি। এখানে আমি একটা কথা বলি, ছাত্রদের একটা রাজনৈতিক দল আছে, আমি যদি সেইভাবে সেটা রাজনৈতিক দল হিসেবে এক একজনের এক একটা আইডিওলজি থাকবে। এখন জিনিসটা হচ্ছে তরুণ বয়সের চিন্তাগুলো কিন্তু আপনার সময়ের পরিবর্তন কিন্তু অন্যরকম হয়। মার্ক্সের তরুণ বয়সের লেখার সাথে তার পরবর্তী সময়ের লেখাগুলো কিন্তু এক না। উনি তরুণ বয়সে বলছেন, হেগেলকে নিগেট করছেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু হেগেলের যে তার বইটা কিন্তু তিনি বামে রেখেই কিন্তু তার ক্যাপিটালটা উনি লিখতে চেয়েছেন বা লিখেছেন। আমি এই কথাটা এই কারণেই বলছি যে আমাদের বিভিন্ন রকমের কথা এবং জায়গা থেকে গণতন্ত্রটা হয় কি, যে এটা একটা কম্প্রোমাইজ পজিশনে আসে, নিশ্চয়ই আসবে। আর নানা ধরনের কথাগুলো যা হয়, আমি সবসময় বলি দিস ইজ দ্য বার্গেনিং চিফ অফ দ্য পলিটিক্যাল পার্টিজ। এটা একটা বার্গেনিং চিপ তৈরি হয়, এর মধ্যে থেকেই কিন্তু একটা জায়গা আসবে। কিন্তু জনগণ কোন জিনিসটা চায়, সেটা আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে উইনস্টন চার্চিল যখন সেভিয়ার অফ দ্য নেশন হয়ে গেলেন, পরবর্তী সময়ে যে নির্বাচন দিলেন, সেই নির্বাচন কিন্তু এটলির নেতৃত্বে শ্রমিক দল জিতে গেল, কিন্তু এত বড় একজন লোক কিন্তু নির্বাচনে হেরে গেলেন। সুতরাং জনগণের কথা বলে আমরা রাজনৈতিক দলগুলো যদি নানা রকমের কথা বলি, সেটা হবে না। জনগণ কি চায় সেটার প্রকাশভঙ্গি একটা, সেটা হচ্ছে নির্বাচন। আপনি নিজের মতো করে একটা কথা বলছেন, আমি টকশোতে বলছি, আপনি বলছেন, নানাজন নানা জায়গায় বলছি, সেটা হবে না। নির্বাচনের মাধ্যমে আমাদের ফিরে যেতে হবে। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই। শেষ করব, আমাদেরকে জাতীয় ঐক্যটা ঠিক রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, কমন ইন্টারেস্ট, সেই জাতীয় ঐক্যটাকে আমাদের ঠিক রাখতে হবে। ও জাতীয় ঐক্য যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কোনো অপশক্তি আমাদের এই অর্জনকে ধূলিসাৎ করতে পারবে না। জি, ধন্যবাদ রহমতুল্লাহ ভাই, ধন্যবাদ হাসান ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশে আমরা নাগরিক বান্ধব হিসেবে রাষ্ট্র গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।